দেখো স্ক্রিনটা দেখতে পাচ্ছ তো? আচ্ছা, দেখো আসলে যেটা আয়নিক ইকুইলিব্রিয়ামের তোমাদের দুটো ক্লাস হয়েছিল, তাই তো? আয়নিক ইকুইলিব্রিয়ামের দুটো ক্লাস হয়েছিল, কিন্তু ফার্স্ট ক্লাসটা তোমরা করনি আর কি। মানে যেটা হচ্ছে একটু মাঝখান থেকে হয়েছিল, কারণ আগের দুটো ক্লাস একটু আগে হয়ে গিয়েছিল, অন্য একটা ব্যাচের সাথে তোমাদের তো করিয়েছিল। এবারে আমাদের এই প্রথম দিকে যে অ্যারাউন্ড দুটো ক্লাস ধরো, মানে যেটা তুমি যেখান থেকে শুরু করেছো সেটা ছাড়াও তার আগের আরো দুটো ক্লাস নিয়ে প্রথমে একটু কথাবার্তা বলে নিতে হবে। তোমরা বেসিক্যালি শুরু করেছিলে কোথা থেকে? তোমরা তোমাদের যেটা পড়ানো হয়েছে, হ্যাঁ এক্স্যাক্টলি, মানে পিএইচ, বাফার ক্যাপাসিটি, সল্ট হাইড্রোলিসিস, হ্যাঁ, এই রিলেটেড ডিসকাশনস যেগুলো, সেগুলো তোমরা করেছো আর কি। ঠিক আছে? আচ্ছা, এবং তারপরেও আরো কিছু ডিসকাশনের জায়গা আছে। তারপরে ধরো তোমার ইন্ডিকেটর, অ্যাসিড বেস নিউট্রালাইজেশন কার্ভ, ইত্যাদি ইত্যাদি, সেগুলো আয়নিক ইকুইলিব্রিয়ামের মধ্যে যেমন পড়ে। আবার তার আগের দিকে কিছু জিনিস আছে। আচ্ছা, তোমাদের এগুলোও করিয়েছিল তোমার মনে হয় ওই সলিবিলিটি প্রোডাক্ট টোডাক্ট সব করিয়েছিল, মানে কমন আয়ন এফেক্ট ইত্যাদি। হুম, আচ্ছা ঠিক আছে। তাহলে ওইগুলো একটু জায়গা আছে, মানে মূলত আয়নিক ইকুইলিব্রিয়ামে তারা এখন 4 থেকে 5টা ক্লাস লাগে। তোমাদের দুটো ক্লাসই তো হয়েছে তোমাদের, তাই তো? তিনটে তো নয়, দুটো তো। হ্যালো, তোমাদের আয়নিক ইকুইলিব্রিয়ামে তোমরা যে ক্লাস করেছো কটা, দুটো না তিনটে? দুটো। তাহলে দুটো যদি ক্লাস করে থাকো তাহলে অ্যারাউন্ড 1 ঘন্টা রাত 3টে ক্লাস তোমাদের করতে হবে। যেখান থেকে ম্যাডাম পড়িয়েছেন তার আগের দুটো ক্লাস আর তারপরে একটা ক্লাস। এবার আগের যে দুটো ক্লাস করানো হয়েছে সেই দুটো ক্লাস দেখবে খুব সহজ ছিল, যেটা তোমরা বেসিক্যালি ইনঅর্গানিক কেমিস্ট্রিতেও ওই জিনিসপত্রগুলো পড়ো। কিন্তু প্রথম যে দুটো ক্লাস আমরা করব তার মধ্যে আজকের ক্লাসটা মূলত এটা ইনঅর্গানিক কেমিস্ট্রিতে পড়া হয় না, মূলত এটা ফিজিক্যাল কেমিস্ট্রিতেই পড়া হয় আর কি। ঠিক আছে? তাহলে ফার্স্ট ক্লাসটা আজকে করে নেওয়া যাক। আমরা ওই 1 ঘন্টা করে অ্যারাউন্ড 3টে ক্লাস নিয়ে নিলে আইনিক ইকুইলিব্রিয়াম পার্টটা আমাদের শেষ হয়ে যাবে। তার মধ্যে ফার্স্ট ক্লাসটা হচ্ছে আজকে আমরা নিচ্ছি। এর ক্লাসটা বেশিক্ষণ হবে না, অ্যারাউন্ড 55 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে আমরা পুরো জিনিসটাকে করে নিতে পারবো। আচ্ছা, আজকে যেটা অ্যাকচুয়ালি আলোচনা করব সেটা একটুখানি একটু ভালো করে বলে দিই। এক সেকেন্ড, একটু হ্যাং করে যাচ্ছে না? না, 1 মিনিট। দেখো, তাহলে আইনিক ইকুইলিব্রিয়ামে আমি লেকচার 1 হিসেবে এটাকে লাগছি। তাহলে আমরা যেটা আলোচনা করতে চাইছি, what we want to discuss today, দেখো আমরা যখন এই সিস্টেম অফ ভেরিয়েবল কম্পোজিশন পড়ছিলাম, সিস্টেম অফ ভেরিয়েবল কম্পোজিশনের শেষের দিকে আমরা বিভিন্ন সিস্টেমের ক্ষেত্রে তোমার কেমিক্যাল পোটেনশিয়ালের সব এক্সপ্রেশনগুলো বের করে দিচ্ছিলাম। হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে সিস্টেম অফ ভেরিয়েবল কম্পোজিশনে আমরা দেখবে শেষের দিকে কেমিক্যাল পোটেনশিয়ালের এক্সপ্রেশনগুলোকে বের করছিলাম। আমরা পিওর আইডিয়াল গ্যাসের কেমিক্যাল পোটেনশিয়ালের এক্সপ্রেশন বের করেছিলাম, আইডিয়াল গ্যাস মিক্সচারের ক্ষেত্রে কেমিক্যাল পোটেনশিয়ালের এক্সপ্রেশন বের করেছি, রিয়েল গ্যাসের ক্ষেত্রে কেমিক্যাল পোটেনশিয়ালের এক্সপ্রেশন বের করেছি, এবং ফাইনাল একটা সলিউশনের ক্ষেত্রে কেমিক্যাল পোটেনশিয়ালের এক্সপ্রেশনটাকে বের করেছি। কিন্তু যদি ইলেকট্রোলাইটস থাকে তাহলে তার কেমিক্যাল পোটেনশিয়ালের এক্সপ্রেশনটা কি হবে সেইগুলোকে নিয়ে কিন্তু আমরা কোনো কথাবার্তা বলিনি। তাহলে আমাদের প্রথম যেটা আলোচনা করতে হবে আজকে, সেটা কেমিক্যাল পোটেনশিয়াল, পোটেনশিয়াল ইন ইলেকট্রোলাইটিক সলিউশন। কেমিক্যাল পোটেনশিয়াল ইলেকট্রোলাইটিক সলিউশন, এইটা নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। আচ্ছা, এই আলোচনাতে আমাদের এই অ্যাক্টিভিটি অ্যান্ড অ্যাক্টিভিটি কোফিশিয়েন্ট এইগুলো চলে আসবে।
যেহেতু ইলেকট্রোলাইটিক সলিউশনসটা হচ্ছে অনেক বেশি ডেভিয়েটেড হয়ে যায় ফ্রম আইডিয়ালিটি, ওরে বাবা সে একের পর এক জয়েন করছে এবারে। যে যেহেতু আমরা অ্যাক্টিভিটি বা অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট এই টার্মগুলো শুনেছিলাম, ওহ বাবা! হ্যাঁ, দেখো যেটা বলছিলাম যে অ্যাক্টিভিটি এবং অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট এই টার্মগুলো সার্টেনলি আমরা উল্লেখ করেছি। যেমন রিয়েল কেসের ক্ষেত্রে ফিগোসিটি কোএফিসিয়েন্ট বলেছিলাম, তেমন একটা নন আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে অ্যাক্টিভিটি বা অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট। আমরা যে সিস্টেম অফ ভেরিয়েবল কম্পোজিশন, কেমিক্যাল পোটেনশিয়াল অফ সলিউশন যখন আলোচনা করতে হয়েছিল সেখানে করতে হয়েছে। কিন্তু ইলেকট্রোলাইটিক সলিউশনের ক্ষেত্রে যেটা অসুবিধা তুমি দেখবে যে যে যখন তুমি নন ইলেকট্রোলাইট ব্যবহার করছো, ধরো একটা সুক্রোজ ব্যবহার করছো বা ইউরিয়া ব্যবহার করছো, সেখানে ওই যে স্পিসিসটা অ্যাজ এ হোল সলিউশনে থাকে, কিন্তু যদি আমি সোডিয়াম ক্লোরাইড ব্যবহার করি তাহলে কিন্তু সলিউশনে সোডিয়াম ক্লোরাইড থাকে না, তার বদলে Na প্লাস এবং Cl মাইনাস থাকে। সেই জন্যে আলাদা আলাদা করে কোন একটা কম্পোনেন্ট লেটস মানে শুধুমাত্র সোডিয়াম ক্লোরাইড তো পারবোই না, বা শুধু Na প্লাস বা শুধু Cl মাইনাস তাদের অ্যাক্টিভিটি বা অ্যাক্টিভ কোএফিসিয়েন্ট আমি বের করতে পারবো না। সেই জন্য আমাকে একটা মিন ionic activity and mean ionic activity coefficient introduce করতে হবে। তাহলে mean ionic activity and mean ionic activity coefficient এই কনসেপ্টটাকে ইন্ট্রোডিউস করতে হবে। এইটা ওহ বাবারে, আমি কি আর ক্লাসটা নিতে পারবো না? এটা কি করে করতে হয় রে, আমি জানি না তো। হ্যাঁ, এখান থেকে কিছু করে দিতে পারবো? হ্যাঁ, হ্যাঁ, মিটি ওপেন। আচ্ছা ঠিক আছে, তাহলে হবে তো? ঠিক আছে চলো। হুম, এক সেকেন্ড, আবার সেভ হচ্ছে। কম্পিউটারটা একটা জিনিস সেভ হচ্ছে কত সময় লাগবে দেখছিস? এই কম্পিউটারের উপর মায়া পড়ে গেছে, এটা ছাড়তেও ইচ্ছা করে না। হ্যাঁ, এর এত বড় স্ক্রিন এই ল্যাপটপটা, খুব ভালো লাগে। হুম, হ্যাঁ, যেটা বলছিলাম যে মিন আয়নিক অ্যাক্টিভিটি আর মিন আয়নিক অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট এটা আমাদের বুঝতে হবে। আচ্ছা, এবারে একটা নন ইলেকট্রোলাইটিক সলিউশন, সরি একটা ইলেকট্রোলাইটিক সলিউশন যেহেতু মাঝ ডেভিয়েটেড হয়ে যায় ফ্রম আইডিয়ালিটি, এই ডেভিয়েশন ফ্রম আইডিয়ালিটি থেকে বের করতে হয় একটা আয়নিক স্ট্রেংথ বলে একটা ব্যাপার আছে। আয়নিক স্ট্রেংথ এইটা থেকে ডেভিয়েশন ফ্রম অ্যাক্টিভিটিটাকে বুঝতে হয়, ডেভিয়েশন ফ্রম আইডিয়ালিটি সেটাকে বুঝতে হয়। আচ্ছা, এবারে মিন আয়নিক অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট যেটা, সেটা একটা ডেভিয়েশন ফ্রম আইডিয়ালিটির মেজারমেন্ট, আবার আয়নিক স্ট্রেংথটা সেটাও হচ্ছে ডেভিয়েশন ফ্রম আইডিয়ালিটির মেজারমেন্ট বলে আমাকে একটা রিলেশন বের করতে হবে, রিলেশন বিটুইন আয়নিক স্ট্রেংথ অ্যান্ড মিন আয়নিক
অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট এটাকে বুঝতে হবে, এবং এই কনটেক্সটে এটা যা দিয়ে বোঝা যাবে সেটা হচ্ছে ডি বাই হুকেল লিমিটিং ল। এটা ডি বাই হুকেল লিমিটিং ল, এটা বুঝতে হবে। আর ডি বাই হুকেল লিমিটিং ল কিছু লিমিটেশন আছে বলে সেখান থেকে তুমি জাস্ট যাবে এক্সটেন্ডেড ডি বাই হুকেল থিওরিতে, সেখান থেকে তুমি যাবে হচ্ছে ডি বাই হুকেল অনশেকার থিওরিতে। অনশেকার এখানে এক্সটেন্ডেড ডিভাইহিক্যাল থিওরি বা ডিভাইহিক্যাল অনশেকার থিওরি আমাদের সিলেবাসে নেই, এটা এখন আলোচনা করতে হবে না। ডিভাইহিক্যাল লিমিটিং লটাই মূলত তার যে লিমিটেশন থাকার জন্য আমি জাস্ট এক্সটেন্ডেড ডিভাইহিক্যাল থিওরি বা ডিভাইহিক্যাল অনশেকার থিওরি জাস্ট একটুখানি উল্লেখ করবো। তাহলে এই হচ্ছে যে টপিকগুলো যেগুলো আমি অ্যাকচুয়ালি আলোচনা করতে চাইছি। চল তাহলে শুরুটা করছে এইরকম ভাবে যে গিবস এনার্জি তোমরা জানো জি, কোন একটা পিওর সাবস্টেন্সের ক্ষেত্রে কেমিক্যাল পোটেনশিয়াল যেটা বেসিক্যালি মোলার গিবস এনার্জি সেটাকে ডিফাইন করো মিউ ইকুয়াল টু জি বাই এন, সেটা হচ্ছে ডেল জি বাই ডেল এন অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসার। মানে টেম্পারেচার প্রেসারকে কনস্ট্যান্ট রেখে 1 মোল কোন একটা সাবস্টেন্স অ্যাড করার জন্য গিবস এনার্জি যে চেঞ্জ হচ্ছে সেটাই হচ্ছে মোলার গিবস এনার্জি, সেটাকেই বলা হচ্ছে কেমিক্যাল পোটেনশিয়াল। আর এখানে যদি সলিউশন হয় তাহলে কেমিক্যাল পোটেনশিয়ালটাকে পার্শিয়াল মোলার গিবস এনার্জি দিয়ে বুঝতে হবে। তাহলে পার্শিয়াল মোলার গিবস এনার্জিটা কি না, পার্শিয়াল মোলার গিবস এনার্জিটা হচ্ছে del G by del Ni at constant temperature pressure Nj যে not equal to I for all j equal to 1 2 3 dot dot dot. অর্থাৎ তোমাকে যেটা করতে হচ্ছে, ধরো জল আর অ্যালকোহলের মিক্সচার আছে, তুমি জলের কেমিক্যাল পোটেনশিয়াল বের করার জন্য জল 1 মোল অ্যাড করতে হবে, টেম্পারেচার প্রেসারকে কনস্ট্যান্ট রাখবো, আর অ্যালকোহলের নাম্বার অফ মোলস হচ্ছে কনস্ট্যান্ট রাখবো। মানে যার কেমিক্যাল পোটেনশিয়াল বের করছি সেইটাকে বাদ দিয়ে বাকিটাকে তোমাকে কনস্ট্যান্ট রাখতে হবে। এটা তাহলে মিউ আই ইকুয়াল টু ডেল জি বাই ডেল এন আই অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসার এন জে কে নট ইকুয়াল টু আই। আর কেমিক্যাল পোটেনশিয়াল একটা ইন্টেন্সিভ প্রপার্টি। তাহলে এই যে ইনফরমেশনগুলো সেই ইনফরমেশনগুলো তোমার জানা আছে। আচ্ছা এবারে যদি কোনো একটা সলিউশন হয়, এটা সিস্টেম অফ ভেরিয়েবল কম্পোজিশনের লাস্টে যে কথাগুলো আমরা বলেছিলাম, ইন এ সলিউশন কেমিক্যাল পোটেনশিয়াল বা পার্টিকুলার কম্পোনেন্ট ক্যান বি রিটেন অ্যাজ মিউ আই ইকুয়াল টু মিউ আই জিরো প্লাস আর টি এল এন এ আই। এখানে দেখো মিউ আই জিরোটা হচ্ছে স্ট্যান্ডার্ড কেমিক্যাল পোটেনশিয়াল ফর দ্য ith কম্পোনেন্ট, ইট ইজ এ ফাংশন অফ টেম্পারেচার অনলি। এটা স্ট্যান্ডার্ড সেটা কেমিক্যাল পোটেনশিয়াল মিউ আই জিরো দিয়ে এক্সপ্রেস করা হচ্ছে। আর মিউ আইটা হচ্ছে কেমিক্যাল পোটেনশিয়াল অফ দ্য ith কম্পোনেন্ট ইন সলিউশন। এটা ফাংশনের সঙ্গে টেম্পারেচারের সঙ্গে সঙ্গে এই যে এআইটা যেটাকে অ্যাক্টিভিটি বলা হচ্ছে, অ্যাক্টিভিটি অফ দ্য ith কম্পোনেন্ট তারও ফাংশনস হয়ে যাচ্ছে। এআইটা হচ্ছে অ্যাক্টিভিটি অফ দ্য ith কম্পোনেন্ট। এটা তাহলে এই যে মিউ আই ইকুয়াল টু মিউ আই জিরো প্লাস আর টি এল এন আই, এটা তোমরা জানো, সেটা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম যখন পড়েছি সেখানেও এটা ব্যবহার করা হয়েছে। যে কোনো একটা সলিউশনের ক্ষেত্রে কেমিক্যাল পোটেনশিয়ালটা তুমি এইরকম ভাবে লিখতে পারছো, যেখানে মিউ আই জিরো হচ্ছে স্ট্যান্ডার্ড সেটা কেমিক্যাল পোটেনশিয়াল, যেটা শুধুমাত্র টেম্পারেচারের ফাংশন, আর মিউ আইটা হচ্ছে টেম্পারেচারের সঙ্গে সঙ্গে এই অ্যাক্টিভিটির ফাংশন হয়ে যাচ্ছে। আচ্ছা অ্যাক্টিভিটিটা কি করে লিখতে হয় না, অ্যাক্টিভিটিটা হচ্ছে এআই হচ্ছে, আচ্ছা এখানে একটা জিনিস বলে নিই যে এই যে অ্যাক্টিভিটিটা, এই অ্যাক্টিভিটিটাকে বলা হয় র্যাশনাল অ্যাক্টিভিটি। হ্যাঁ সরি, এই অ্যাক্টিভিটিকে বলা হয় প্র্যাকটিক্যাল অ্যাক্টিভিটি। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল অ্যাক্টিভিটি, প্র্যাকটিক্যাল অ্যাক্টিভিটি। হ্যাঁ তাহলে যেখানে এখানে দেখো এখানে মিউ আই জিরো লিখেছো, স্ট্যান্ডার্ড স্টেটে যখন লিখবো সেই অ্যাক্টিভিটি হচ্ছে প্র্যাকটিক্যাল অ্যাক্টিভিটি। আর যদি তুমি এটাকে মিউ আই স্টার প্লাস আর টি এল এন এক্সআই হিসেবে লিখতে, যখন যে এক্সআইটা হতো সেটা বেসিক্যালি র্যাশনাল অ্যাক্টিভিটি বলতাম এটা। আচ্ছা এবার এআইটা হচ্ছে গামা আই ইন্টু সিআই বাই সি জিরো, এইরকম ভাবে লেখা হয়। গামা আইটাকে বলা হচ্ছে তোমার প্র্যাকটিক্যাল অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট, প্র্যাকটিক্যাল অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট অফ দ্য ith কম্পোনেন্ট। সিআই হচ্ছে কনসেন্ট্রেশন অফ দ্য ith কম্পোনেন্ট ইন দ্য ইউনিট অফ মোল পার লিটার। আর সি জিরোটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড কনসেন্ট্রেশন যেটা হচ্ছে 1 মোল পার লিটার। দেখো অ্যাক্টিভিটি একটা ইউনিটলেস নাম্বার, কারণ লগের ভেতরে আছে বলে। অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট সেও হচ্ছে একটা ইউনিটলেস নাম্বার, সেই জন্য এখানে মানে অ্যাক্টিভিটি আর কনসেন্ট্রেশন তারা অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্টের যখন রিলেটেড করব তখন ডান দিকটাকে ইউনিটলেস করতে হবে, সেখানে সি জিরো দিয়ে ভাগ করে দেওয়া হচ্ছে, এখানে সি জিরোটা হচ্ছে 1 মোল পার লিটার। এখানে মাথায় রাখবে এরা দুজনেই কিন্তু ইউনিটলেস কোয়ান্টিটি। ঠিক আছে, এই যে অ্যাক্টিভিটি অ্যান্ড অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট অল আর ইউনিটলেস আর ডাইমেনশনলেস কোয়ান্টিটি। আর আইডিয়াল সলিউশন যদি হয় তাহলে তোমার অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্টটা 1 হয়, তখন অ্যাক্টিভিটি কনসেন্ট্রেশন এইরকম ভাবে রিলেটেড হয়ে যাবে, এই হচ্ছে সিআই বাই সি জিরো।
তাহলে দেখো, তাহলে এই যতটুকু আমরা বললাম এই ইনফরমেশনগুলো সবটাই তোমার জানা আছে। কারো জানা না থাকলে বলো, মানে এই এই যতটুকু বলেছে এটা পরিষ্কার সবার ক্ষেত্রে? কোনো অসুবিধা আছে? আচ্ছা, এটা হচ্ছে তোমরা ওই সিস্টেম অফ ভেরিয়েবল কম্পোজিশনের ক্লাসটা করলে বুঝতে পারবে যে ধরো যদি তুমি 1 মিনিট, ধরো যখন এই এটা তুমি লিখছো, আমি এখানে বলে দিচ্ছি তোমাকে। এক সেকেন্ড, এইটা লিখে দিচ্ছি। ধরো এই কেমিক্যাল পোটেনশিয়ালটাকে তুমি এই রকম ভাবে লিখতে পারো, যেমন এই রকম ভাবে লিখেছো না, আর এক রকম করে লেখা যেতে পারে যে chemical potential of the ith component in solution can be written as mu I equal to ধরো mu I star plus RT ln gamma into xi, অথবা mu I equal to mu I star plus RT ln AI, এইরকম ভাবে লেখা যায়। যেখানে দেখো এই পরেরটা যেখানে ছিল মিউ আই 0, এখানে তার বদলে কি আছে, মিউ আই স্টার আছে, যেখানে মিউ আই স্টারটা হচ্ছে তোমার কেমিক্যাল পোটেনশিয়াল অফ দ্য পিওর ith স্পিসিস, কেমিক্যাল পোটেনশিয়াল অফ দ্য পিওর ith স্পিসিস বা পিওর ith কম্পোনেন্ট। ith কম্পোনেন্ট যদি একা থাকতো তার কেমিক্যাল পোটেনশিয়াল, আর ইট ইজ এ ফাংশন অফ টেম্পারেচার অ্যান্ড প্রেশার, এটা টেম্পারেচার প্রেশার দুজনের ফাংশন। আর মিউ আইটা হচ্ছে তোমার এই কেমিক্যাল পোটেনশিয়াল of the ith component in solution. It is a function of টেম্পারেচার, প্রেশার এবং মোল ফ্র্যাকশন। তাহলে এইখানে যেটা লেখা হয়েছে এই যে গামা আইটা, একে বলা হয় রেশনাল অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট, আর এআইটা যেটা যেটা হচ্ছে গামা ইন্টু এক্সআই, যেটা এক্সআই হচ্ছে মোল ফ্র্যাকশন, হ্যাঁ এক্সআইটা মোল ফ্র্যাকশন, এআইটা হচ্ছে গামা ইন্টু এক্সআই, একে বলা হয় রেশনাল অ্যাক্টিভিটি। রেশনাল অ্যাক্টিভিটি। তাহলে দেখো যখন আমি এই মিউ আইটা মিউ আই 0 প্লাস RT ln AI করব, তখন যে এআইটা সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল অ্যাক্টিভিটি, আর মিউ আই যখন মিউ আই স্টার প্লাস RT ln AI করব সেটা হচ্ছে তোমার রেশনাল অ্যাক্টিভিটি। বোঝা গেল তফাৎটা? এবারে প্র্যাকটিক্যাল অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট দিয়ে করলে বেশি সুবিধা পাওয়া যায়, কারণ এই যে মিউ আই 0টা সেটা স্ট্যান্ডার্ড সাথে কেমিক্যাল পোটেনশিয়াল হুইচ ইজ এ ফাংশন অফ টেম্পারেচার অনলি। তো এবারে যখন আমি কেমিক্যাল ইকুইলিব্রিয়াম হ্যানাতান ইত্যাদি কনসিডার করি, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা চাইবো শুধুমাত্র টেম্পারেচার উপর ডিপেন্ড করুক, এটা প্রেশার টেশার ইত্যাদির উপর ডিপেন্ড না করুক। সেই জন্য প্র্যাকটিক্যাল অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট ইজ মোর ইউজফুল কোয়ান্টিটি দ্যান রেশনাল অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট। তাহলে যা বলেছি ব্যাপারটা পরিষ্কার হয়েছে? ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো তোমার সলিউশন তো ইন জেনারেল নন আইডিয়াল হয়, সলিউশনগুলো ইন জেনারেল নন আইডিয়াল, আইডিয়াল সলিউশন একটা বেশ হাইপোথেটিক্যাল কনসেপ্ট আর কি, ঠিক আছে। বাট হোয়েন ইট ইজ ভেরি ডাইলিউট then it behaves more or less ideally, it is called the ideally dilute solution. তাহলে সলিউশন আইডিয়াল ইউজুয়ালি হয় না, সলিউশন মূলত নন আইডিয়াল হয়, কিন্তু যদি সলিউশনের কনসেন্ট্রেশনে ভীষণ ভীষণ কম হয় তখন তাকে তুমি মোরালেস ডাইলিউট, মোরালেস আইডিয়াল বলে ভাবতে পারো, এটা আইডিয়ালি ডাইলিউট সলিউশন।
আচ্ছা, এবারে কখন একটা সলিউশন মোরাললেস আইডিয়াল হয় না, যখন তোমার ধরো দুটো সলিউশন বিটুইন এ অ্যান্ড বি, যদি এ বি এবং বি ইন্টারাকশন করে মোরাললেস একই রকম হয়, তখন সলিউশনটা মোরাললেস আইডিয়াল। কিন্তু যদি এ বি এবং বি ইন্টারাকশন গুলো আলাদা হয়ে যায়, তখন সলিউশনটা হচ্ছে নন আইডিয়াল। ঠিক আছে? আচ্ছা, এবারে ডিউ টু আয়ন ইন্টারাকশনস অ্যান্ড আয়ন সলভেন্ট ইন্টারাকশন and electrolytic solutions will be much more deviated from ideality. দেখো, তুমি অবভিয়াসলি যে যখন কোনো একটা ধরো বেঞ্জিনের সঙ্গে টলিনের কোনো একটা সলিউশন ভাবছো, তারা স্ট্রাকচারালি খুব কাছাকাছি হয়ে যাওয়ার জন্য বেঞ্জিন টলিন এবং বেঞ্জিন টলিন ইন্টারাকশন করে মোরলেস কাছাকাছি। যখন তুমি সোডিয়াম ক্লোরাইড ব্যবহার করছো, তখন তুমি Na প্লাসের সঙ্গে Cl মাইনাসের ইন্টারাকশনস, ওদিকে জল ইন্টারাকশনস, আর একটা Na প্লাসের সঙ্গে জলের ইন্টারাকশনস, এগুলো যে পরিষ্কারভাবে আলাদা সেটা তুমি পরিষ্কার বুঝতে পারছো। মানে মূলত যে আয়ন ইন্টারাকশনস, আয়ন সলভেন্ট ইন্টারাকশনস, হ্যাঁ, এইগুলো সেইগুলোর জন্য সলিউশনটা অনেক বেশি ডেভিয়েটেড হয়ে যায় ফ্রম আইডিয়ালিটি। সেই জন্য যখন আমি এই নন আইডিয়াল সলিউশন নিয়ে কথাবার্তা বলবো, তখন এই ইলেকট্রোলাইটিক সলিউশনসটা সেইটা হচ্ছে একটা পোটেনশিয়াল, মানে কি বলবো, এন্টিটি, যেখানে তুমি দারুণভাবে ডেভিয়েশন ফ্রম আইডিয়ালিটিটা পাবে। সেইখানে ইলেকট্রোলাইটিক সলিউশনের প্রায় সবটাই হচ্ছে তোমার ওই মানে নন আইডিয়াল সলিউশনের এই ক্যাটাগরির মধ্যে পড়ছে। মানে ধরো কোনো একটা নন ইলেকট্রোলাইটিক সলিউশন করছো, নন ইলেকট্রোলাইটিক সলিউশনটা অত মোটামুটি সাফিসিয়েন্টলি বেশি কনসেন্ট্রেশন হয়, সেটা মোরাললেস আইডিয়ালি তুমি ভাবতে পারো। কিন্তু যদি ইলেকট্রোলাইটিক সলিউশন করো, কনসেন্ট্রেশনটা ভীষণ কম হতে হবে সেটাকে আইডিয়ালি ডাইলিউট ভাবার জন্য। ধরো দেখা যাচ্ছে হয়তো 0.1 নর্মাল একটা নন ইলেকট্রোলাইটিক সলিউশন, তাকেও তুমি আইডিয়াল বলে চালিয়ে দিচ্ছ, কিন্তু 0.1 নর্মাল ইলেকট্রোলাইটিক সলিউশনটাকে তুমি কোনোভাবে আইডিয়াল বলতে পারবে না। তাকে আইডিয়াল বলতে গেলে হয়তো সলিউশনের কনসেন্ট্রেট 10⁻³ 10⁻⁴ মোল পার লিটার তোমাকে নিতে হবে। সেখানে ইলেকট্রোলাইটিক সলিউশনের ক্ষেত্রে ডেভিয়েশন ফ্রম আইডিয়াল হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, মোর ক্রুশিয়াল হয়ে যাচ্ছে। আচ্ছা, এবারে তাহলে যেটা দাঁড়াচ্ছে যে ফর অ্যান অ্যাকোয়া সলিউশন অফ স্ট্রং ইলেকট্রোলাইট, অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট প্লে এ ভেরি ইম্পর্টেন্ট রোল। এটা মাথায় রাখতে হবে যে অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট, যেটা যে ডেভিয়েশন ফ্রম আইডিয়ালিটির একটা মেজারমেন্ট, সেটা একটা ইলেকট্রোলাইটিক সলিউশনের ক্ষেত্রে তারা সার্টেনলি প্লেজ এ ভেরি ইম্পর্টেন্ট রোল। আচ্ছা, আচ্ছা, আমি এবারে একটুখানি একটা ডেরিভেশন করব। এই ডেরিভেশনটা একটু মন দিয়ে দেখো। লেট আস কনসিডার এ স্ট্রং ইলেকট্রোলাইট। একটা ইলেকট্রোলাইট ব্যবহার করতে, ইলেকট্রোলাইট এরকম দেখতে, এ নিউ প্লাস বি নিউ মাইনাস, এই টাইপের ইলেকট্রোলাইট। যেমন ধরো সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে নিউ প্লাসটা 1, নিউ মাইনাসটা 1। সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে নিউ প্লাসটা হচ্ছে 2, হ্যাঁ, আর সালফেট তৈরি হবে SO4 2 সেটা হচ্ছে 1। তার মানে বেসিক্যালি নিউ প্লাস নিউ মাইনাস মানে হচ্ছে যে একটা আয়ন যখন ডিসোসিয়েট করবে, কতগুলো ক্যাটায়ন দিলে সেটা হচ্ছে নিউ প্লাস, আর কতগুলো অ্যানায়ন দিলে নিউ মাইনাস, তাকে অনেক সময় তুমি নিউ প্লাস ইজ টু নিউ মাইনাস ইলেকট্রোলাইট বলতে পারো। যেমন ধরো সোডিয়াম ক্লোরাইড Na প্লাস এবং Cl মাইনাস, এটা 1:1 ইলেকট্রোলাইট। সালফিউরিক অ্যাসিড ভেঙে গিয়ে 2H প্লাস প্লাস সালফেট আয়ন দিচ্ছে, সেটা 2:1 ইলেকট্রোলাইট অ্যান্ড সো অন। তাহলে বেসিক্যালি একটা ইলেকট্রোলাইট সে ভেঙে গিয়ে কতগুলো ক্যাটায়ন কতগুলো অ্যানায়ন দিল, সেইগুলো হচ্ছে তো তার করসপন্ডিংলি তোমার ওই স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট আর কি। হ্যাঁ, সেইটাই এখানে নিউ প্লাস এবং নিউ মাইনাস এইভাবে উল্লেখ করা হচ্ছে। আচ্ছা, এবারে টোটাল গিভস ফ্রি এনার্জি ফর দ্য অ্যাকোয়া সলিউশন অফ অ্যান ইলেকট্রোলাইট তুমি কেমন করে লিখবে? টোটাল গিভস ফ্রি এনার্জি জিটা, সেটা অ্যাডিটিভিটি রুল আছে গিভস ফ্রি এনার্জির জন্য। গিভস ফ্রি এনার্জি এক্সটেন্সিভ প্রপার্টি বলে, তার জন্য অ্যাডিটিভিটি রুল আছে। তাহলে অ্যাডিটিভিটি রুল অনুযায়ী দেখো, এই নাম্বার অফ মোলস অফ সলভেন্ট ইন্টু কেমিক্যাল পোটেনশিয়াল অফ সলভেন্ট প্লাস নাম্বার অফ মোলস অফ ক্যাটায়ন ইন্টু কেমিক্যাল পোটেনশিয়াল অফ ক্যাটায়ন, একটা নাম্বার অফ মোলস অফ অ্যানায়ন ইন্টু কেমিক্যাল পোটেনশিয়াল অফ অ্যানায়ন। কারণ সলিউশনে কে আছে? সলভেন্ট আছে, ক্যাটায়ন আছে, অ্যানায়ন আছে। তাহলে প্রত্যেকেই গিভস ফ্রি এনার্জিতে কন্ট্রিবিউট করবে অ্যাকর্ডিং টু অ্যাডিটিভিটি রুল। এখানে নাম্বার অফ মোলস অফ সলভেন্ট ইন্টু কেমিক্যাল, মানে মনে আছে তো, জিটা হচ্ছে সামেশন ওভার আই, মানে জিটা অ্যাকচুয়ালি কি হয়? সামেশন ওভার আই এনআই মিউ আই, এটা তো, এটা অ্যাডিটিভিটি রুল অনুযায়ী। এবার এখানে কে আছে না, তোমার সলভেন্টের জন্য তুমি লিখলে, তারপরে হচ্ছে তুমি ক্যাটায়নের জন্য লিখলে, অ্যানায়নের জন্য লিখলে। আচ্ছা, এবারে দেখো এখানে সলভেন্টের জন্য যেমন আছে লিখলাম। এবারে যদি এনটা হচ্ছে নাম্বার অফ মোলস অফ দ্য ইলেকট্রোলাইট হয়, তাহলে ক্যাটায়নের নাম্বার অফ মোলস কত হবে? নিউ প্লাস ইন্টু এন। আর অ্যানায়নের নাম্বার অফ মোলস হবে কত? নিউ মাইনাস ইন্টু এন। মানে এক মোল থেকে নিউ প্লাস মোল ক্যাটায়ন, নিউ মাইনাস মোল অ্যানায়ন তৈরি হচ্ছে। তো যদি আমি ধরে নিই যে এন হচ্ছে নাম্বার অফ মোলস অফ নিউ প্লাস ইজ টু নিউ মাইনাস ইলেকট্রোলাইট, তাহলে এন প্লাসটা হচ্ছে নিউ প্লাস ইন্টু এন, এন মাইনাস হচ্ছে নিউ মাইনাস ইন্টু এন। এটা বসিয়ে দিলাম। তাহলে নাম্বার অফ মানে এন এস মিউ এস প্লাস
নিউ প্লাস এন মিউ প্লাস প্লাস নিউ মাইনাস এন মিউ মাইনাস। আচ্ছা এবার এই যে শেষের যে দুটো টার্ম থেকে ওভারঅল এন একটা আমি কমন নিয়ে নিলাম, ঠিক আছে? যেখানে তাকে যে বলে দেওয়া হয়েছে মিউ এস মিউ প্লাস অ্যান্ড মিউ মাইনাস আর দ্য কেমিক্যাল পোটেনশিয়াল অফ দ্য সলভেন্ট ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়ন রেসপেক্টিভলি। তাই এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন হলো। তাহলে টোটাল যে সিস্টেমটা মানে ইলেকট্রোলাইটিক সলিউশনের সলভেন্ট সলিড মিলে সব যেটা আছে তার যে ওভারঅল গিভস মি এনার্জি সেটা হচ্ছে এনএস মিউ এস প্লাস এন ইন্টু মিউ প্লাস প্লাস মিউ মাইনাস এটা হবে। আচ্ছা এবারে আমি অল্টারনেটিভলি একটা কথা বলছি, একটা মিউ প্লাস মাইনাস বলে একটা টার্ম ডিফাইন করছি যেটা হচ্ছে মিন ভ্যালু অফ কেমিক্যাল পোটেনশিয়াল অফ দ্য আয়নস অবটেন ফ্রম দ্য স্ট্রং ইলেকট্রোলাইট। মানে আমি ক্যাটায়ন এবং অ্যানায়নের জন্য আলাদা করে না ভেবে আমি তাদের একটা মিন ভ্যালু ভাবছি, ঠিক আছে? সেই মিনটা কেমন মিন আমি পরে দেখব, এটা জিওমেট্রিক মিন নাকি এরিথমেটিক মিন সেটা পরে দেখছি, একটা মিন ভ্যালু আমি কনসিডার করছি সেটাকে। তাহলে তাহলে দেখো তাহলে এখানে ক্যাটায়ন অ্যানায়ন দুজনে মিলে তার সংখ্যাটা কত, নিউ প্লাস প্লাস এন মাইন মানে এন প্লাস প্লাস এন মাইনাস, এটা হচ্ছে টোটাল নাম্বার অফ মোল। ক্যাটায়নের নাম্বার অফ মোলস হচ্ছে এন প্লাস, অ্যানায়নের নাম্বার অফ মোলস যদি এন মাইনাস হয় টোটাল নাম্বার অফ মোলস হচ্ছে এন প্লাস প্লাস এন মাইনাস। এবার তাদের জন্য একটা ওভারঅল আমি একটা মিন কেমিক্যাল পোটেনশিয়াল ধরে নিচ্ছি মিউ প্লাস মাইনাস। তার মানে গিভস মি এনার্জি যখন আমি লিখবো তাহলে সলভেন্টের নাম্বার অফ মোল ইন্টু সলভেন্টের কেমিক্যাল পোটেনশিয়াল প্লাস টোটাল যে আয়নস গুলো আছে তার নাম্বার অফ মোলস, তাকে আমি একটা একটা অ্যাভারেজ টাইপের বা মিন টাইপের কেমিক্যাল পোটেনশিয়াল দিয়ে গুণ করে দিলাম। আচ্ছা এইটা ব্যাপারটা কিরকম দেখো, ধরো আমি এই যে এক্সাম্পলটা এখানে দিই, ধরো 100 জন স্টুডেন্ট আছে, তার মধ্যে ছেলে আছে 60 জন, মেয়ে আছে 40 জন। ছেলেদের অ্যাভারেজ ওয়েট ধরো 60 কেজি করে, মেয়েদের অ্যাভারেজ ওয়েট হচ্ছে 50 কেজি করে, ঠিক আছে? 50 কেজি করে। তাহলে দেখো টোটাল ওয়েট যখন ক্যালকুলেট করবে 60 ইন্টু 60 প্লাস 60 ইন্টু 50 এইভাবে করবে। এবারে তুমি সেটাকে একটা অ্যাভারেজ ওয়েট তুমি এখান থেকে বের করে ফেলো। তা তুমি লিখতে পারো যে অ্যাভারেজ ওয়েটটা হচ্ছে তোমার বেসিক্যালি এই যে টোটাল ওয়েটটা হলো, দেখো এই যে তোমার অ্যাভারেজ ওয়েট যেটা হচ্ছে, তাহলে অ্যাভারেজ ওয়েটটা কত, 60 ইন্টু 60 প্লাস 40 ইন্টু 50 ডিভাইডেড বাই 100। তাহলে তুমি কি লিখতে পারছো 60 ইন্টু 60 প্লাস 40 ইন্টু 50 এটা 100 ইন্টু অ্যাভারেজ ওয়েট তুমি লিখতে পারছো। তার মানে এটা দাঁড়াচ্ছে যে তোমাকে এরকম ইন্ডিভিজুয়ালি ক্যাটায়নের কেমিক্যাল পোটেনশিয়াল ক্যাটায়নের নাম্বার অফ মোলস দিয়ে গুণ করো, অ্যানায়নের এই যে এখানে ক্যাটায়নের কেমিক্যাল পোটেনশিয়াল ক্যাটায়নের নাম্বার অফ মোলস দিয়ে গুণ করলে অ্যানায়নের কেমিক্যাল পোটেনশিয়াল অ্যানায়নের নাম্বার অফ মোলস দিয়ে গুণ করে যেটা পাবে সেটাকে তুমি ভাবতে পারো ক্যাটায়ন এবং অ্যানায়নের জন্য একটা অ্যাভারেজ ভ্যালু তুমি নিয়েছো। এই অ্যাভারেজ ভ্যালুটাকে নাম্বার অফ মোলস অফ ক্যাটায়ন প্লাস নাম্বার অফ মোলস অফ অ্যানায়ন এই যোগ করে তুমি লিখে ফেললে, ঠিক আছে? এটা। তাহলে এবারে দেখো এন প্লাসের জায়গায় নিউ প্লাস ইন্টু এন বসিয়ে দিলাম, এন মাইনাসের জায়গায় নিউ মাইনাস ইন্টু এন বসিয়ে দিলাম। তা বসিয়ে দিলে কি দাঁড়াচ্ছে, এই ইকুয়েশনটা পাচ্ছ এন এস মিউ এস প্লাস এন ইন্টু নিউ প্লাস প্লাস নিউ মাইনাস ইন্টু নিউ প্লাস মাইনাস। তাহলে দেখো তাহলে কেমিক্যাল পোটেনশিয়াল অফ দ্য সিস্টেম এই 1 নম্বর ইকুয়েশন দিয়েও লেখা যায় আর 2 নম্বর ইকুয়েশন দিয়েও লেখা যায়। তাহলে বোঝা গেল এই পর্যন্ত যে সলিউশনের কেমিক্যাল পোটেনশিয়াল এই দুটো ইকুয়েশন দিয়ে লিখতে পারা যায়, এটা বুঝতে পেরেছো? ঠিক আছে? আর আচ্ছা এবার এই দুটো ইকুয়েশন সমান করে দাও। দুটো ইকুয়েশন যদি সমান করে দাও তাহলে দেখো তোমার এই দুটো কেটে গেল। এই যে এই ইকুয়েশনের এনএস মিউ এস আর এই ইকুয়েশনে এনএস মিউ এস বাদ চলে গেল, তাহলে হয়ে গেল কত, এন ইন্টু নিউ প্লাস প্লাস নিউ মাইনাস ইন্টু মিউ প্লাস মাইনাস সমান এন ইন্টু নিউ প্লাস প্লাস নিউ মাইনাস। দুই থেকে এন এন বাদ চলে গেল, তাহলে দেখো নিউ প্লাস নিউ মাইনাস ইন্টু মিউ প্লাস মাইনাস ইকুয়াল টু নিউ প্লাস প্লাস নিউ মাইনাস এই পর্যন্ত পেয়েছো। আচ্ছা এবারে এই ক্যাটায়ন এবং অ্যানায়নের স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্টের যোগফলটা তুমি ওভারঅল নিউ বলো। নিউ ইন্টু মিউ প্লাস মাইনাস গেল নিউ প্লাস প্লাস নিউ মাইনাস এইটা। আচ্ছা তাহলে এবারে দেখো এইটা যদি স্ট্যান্ডার্ড স্টেটে করো তাহলে এটা হলো, এটা যদি স্ট্যান্ডার্ড স্টেটে করো তাহলে এই যে মিউ এর মাথায় সব জিরো জিরো বসে গেল, তাহলে স্ট্যান্ডার্ড স্টেটে করলে হচ্ছে এইটা এটা। তাহলে দেখো এই 3 নম্বর 4 নম্বর ইকুয়েশন গুলো তুমি পেয়ে গেলে। আচ্ছা এবারে দেখো এবার আমরা জানি কি মিউ আইটাকে লেখা যায় মিউ আই জিরো প্লাস আরটি গেলেন এআই। তাহলে ক্যাটায়নের জন্য কেমিক্যাল পোটেনশিয়ালটা লিখছো মিউ প্লাস সমান মিউ প্লাস জিরো প্লাস আরটি গেলেন এ প্লাস। অ্যানায়নের জন্য কেমিক্যাল পোটেনশিয়ালটাকে লিখছো মিউ মাইনাস জিরো প্লাস আরটি গেলেন এ মাইনাস। আর মিন কেমিক্যাল পোটেনশিয়ালটা তুমি লিখবে মিউ প্লাস মাইনাস ইকুয়াল টু মিউ প্লাস মাইনাস জিরো প্লাস আরটি এলএন এ প্লাস মাইনাস। সেখানে এ প্লাসটা হচ্ছে অ্যাক্টিভিটি অফ ক্যাটায়ন, এ মাইনাস হচ্ছে অ্যাক্টিভিটি অফ অ্যানায়ন, আর এ প্লাস মাইনাস এটাকে আমি নাম দিচ্ছি মিন আয়নিক অ্যাক্টিভিটি।
এবারে দেখো তাহলে এই যে তোমার 3 নম্বর 5 নম্বর 6 নম্বর 7 নম্বর ইকুয়েশনগুলো আমি লিখছি। এই যে 3 নম্বর ইকুয়েশনে মিউ প্লাস মাইনাস আছে, মিউ প্লাস আছে, মিউ মাইনাস আছে। এই 5 6 7 থেকে মিউ প্লাস মিউ মাইনাস আর মিউ প্লাস মাইনাস তুমি বসিয়ে দিলে, তাহলে কি হলো? নিউ ইনটু এখানে মিউ প্লাস মাইনাসের জায়গায় বসিয়ে দিলে মিউ প্লাস মাইনাস 0 প্লাস আর্টিকেলেন এ প্লাস মাইনাস ইকুয়াল টু নিউ প্লাস মিউ প্লাসের জায়গায় বসিয়ে দিলে মিউ প্লাস 0 প্লাস আর্টিকেলেন এ প্লাস প্লাস নিউ মাইনাস এখানে বসিয়ে দিলে মিউ মাইনাস 0 প্লাস আর্টিকেলেন এ মাইনাস। এবারে দেখো এখানে তোমার এটাকে তুমি ভেঙে লিখলে, তাহলে এটা হচ্ছে নিউ মিউ প্লাস মাইনাস 0 প্লাস নিউ আরটি এলএন এ প্লাস মাইনাস, এখানে নিউ প্লাস মিউ প্লাস 0 প্লাস নিউ প্লাস আরটি এলএন এ প্লাস, এখানে নিউ মাইনাস মিউ মাইনাস 0 প্লাস নিউ মাইনাস আরটি এলএন এ মাইনাস। এবারে 4 নম্বর ইকুয়েশনে দেখো তোমার নিউ মিউ প্লাস মাইনাস 0 ইকুয়াল টু নিউ প্লাস মিউ প্লাস 0 প্লাস নিউ মাইনাস মিউ প্লাস মিউ মাইনাস 0। 4 নম্বর ইকুয়েশন থেকে এই টার্মটা দুদিকে কেটে গেল। কেটে যাওয়ার পরে কি পড়ে রইল? পড়ে রইল দুদিক থেকে দেখো বাকি যে টার্মগুলো পড়ে রইল প্রত্যেকটা 8টি আছে, এখানেও 8টি আছে, এখানেও 8টি আছে, এখানেও 8টি আছে, তাহলে 8টি গুলো সব বাদ দিয়ে দাও। বাদ দিলে নিউ এলএন এ প্লাস মাইনাস ইকুয়াল টু নিউ প্লাস এলএন এ প্লাস প্লাস নিউ মাইনাস এলএন এ মাইনাস। তাহলে এইটা এই লগের আগে নিউ আছে মানে এটা মাথায় তুলে দাও। এলএন এ প্লাস মাইনাস পাওয়ার নিউ ইকুয়াল টু এলএন, এই দুটো এইটা মাথায় উঠবে প্লাস তার সাথে যোগ হয়ে যাবে। মানে এটা যখন তুমি লিখবে এটা তো এলএন এ প্লাস তার পাওয়ার নিউ প্লাস প্লাস এলএন এ মাইনাস তার মাইনাস নিউ মাইনাস, আর এটা তো আছেই এলএন এ প্লাস মাইনাস তার পাওয়ার নিউ। এটা এবার এই দুটোকে তুমি লিখতে পারো কি, এইটা লগ এক্স প্লাস লগ মানে লগ এক্স ওয়াই, এটা তুমি লিখে ফেললে। দুই থেকে লগ বাদ দিয়ে দাও, তাহলে এ প্লাস মাইনাস তার পাওয়ার নিউ ইকুয়াল টু এ প্লাস তার পাওয়ার নিউ প্লাস ইন্টু এ মাইনাস তার পাওয়ার নিউ মাইনাস। তাহলে এ প্লাস মাইনাস কত হলো? এ প্লাস নিউ প্লাস ইন্টু এ মাইনাস নিউ মাইনাস তার হোল পাওয়ার 1 বাই নিউ, আর এ প্লাস নিউ প্লাস প্লাস এ মাইনাস নিউ মাইনাস তার হোল পাওয়ার 1 বাই নিউ প্লাস প্লাস নিউ মাইনাস। তাহলে এই দেখো এই এ প্লাস মাইনাস যেটা তৈরি হলো এটা হচ্ছে মিন আয়নিক অ্যাক্টিভিটি। তাহলে এই মিন আয়নিক অ্যাক্টিভিটি, তাহলে এই টাইপের মিনকে কি বলা হয়? জিওমেট্রিক মিন। তাহলে এক্স আর ওয়াই এর জিওমেট্রিক মিন কত? এক্স ইন্টু ওয়াই তার পাওয়ার হচ্ছে হাফ রুট ওভার অফ এক্স ওয়াই। আর যদি তোমার এতগুলো থাকে তা তুমি কি করে লিখছো? এ প্লাস তার পাওয়ার নিউ প্লাস ইন্টু এ মাইনাস তার পাওয়ার নিউ মাইনাস তার পাওয়ার হচ্ছে তোমার 1 বাই নিউ প্লাস প্লাস নিউ মাইনাস। তার মানে মিন আয়নিক অ্যাক্টিভিটি, দিস ইজ দ্য জিওমেট্রিক মিন অফ অ্যাক্টিভিটিজ অফ ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়ন। ঠিক আছে? জিওমেট্রিক মিন অফ অ্যাক্টিভিটিজ অফ ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়ন। তাহলে বোঝা গেল কেমন করে মিন আয়নিক অ্যাক্টিভিটি তুমি ইন্ট্রোডিউস করলে। তাহলে একটা একটু লম্বা ক্যালকুলেশন হলে কিন্তু প্রত্যেকটা স্টেপ কিন্তু বোঝার মতো, কোথাও কোনো অসুবিধা থাকার কথা নয়। ঠিক আছে? ঠিক আছে জিনিসটা? কোনো অসুবিধা আছে? তাতে একটা স্পেসিফিক এক্সাম্পল হলে তো আরোই সহজ হয়ে যাবে। তাহলে সোডিয়াম করে এটা 1:1 ইলেকট্রোলাইট, সে ভাঙছে Na প্লাস আর Cl মাইনাস হিসেবে। তাহলে এখানে নিউ প্লাসটা হচ্ছে 1, নিউ মাইনাসটা হচ্ছে 1, আর নিউটা হচ্ছে তোমার বেসিক্যালি নিউ প্লাস প্লাস নিউ মাইনাস হচ্ছে 2। তাহলে এখানে মিন আয়নিক অ্যাক্টিভিটি যদি লেখো তাহলে রুট ওভার অফ এ প্লাস ইন্টু এ মাইনাস হয়ে যাচ্ছে। দেখো এটা পরিষ্কারভাবে জিওমেট্রিক মিন তুমি এটা দেখতে পাচ্ছ। আচ্ছা, যেমন করে মিন আয়নিক অ্যাক্টিভিটি হলো ঠিক একই রকম ভাবে মিন আয়নিক অ্যাক্টিভিটি কোফিশিয়েন্টটা ডিফাইন করতে পারবে। দেখো এআই হচ্ছে গামা ইন্টু সিআই বাই সি জিরো। ক্যাটায়নের জন্য এ প্লাসটাকে লিখলে কি গামা প্লাস ইন্টু সি প্লাস বাই সি জিরো। অ্যানায়নের জন্য অ্যাক্টিভিটিটাকে লিখলে কি করে এ মাইনাস ইকুয়াল টু গামা মাইনাস ইন্টু সি মাইনাস বাই সি জিরো। আর এ প্লাস মাইনাস তাহলে কত হলো? গামা প্লাস মাইনাস সি প্লাস মাইনাস বাই সি জিরো। এইটা এবারে তুমি এই ইকুয়েশনে বসিয়ে দাও, তাহলে হচ্ছে কি গামা প্লাস মাইনাস সি প্লাস মাইনাস বাই সি জিরো, সেটা হয়ে যাচ্ছে তোমার এই যে এইটা এই যে আছে না তোমার এ প্লাস মাইনাস, তো এই ফর্মুলা। তাহলে এ প্লাস মাইনাসের জায়গায় তুমি বসাচ্ছ কি গামা প্লাস মাইনাস সি প্লাস মাইনাস বাই সি জিরো। আর এইখানে তুমি এ প্লাস আর এ মাইনাসের জায়গায় বসিয়ে দিচ্ছ। এ প্লাসের জায়গায় বসাচ্ছ গামা প্লাস সি প্লাস বাই সি জিরো, তার পাওয়ার আছে নিউ প্লাস। গামা এ মাইনাসের জায়গায় বসাচ্ছ গামা মাইনাস সি মাইনাস বাই সি জিরো, তার পাওয়ার হচ্ছে নিউ মাইনাস, পুরোটার পাওয়ার 1 বাই নিউ। মানে একদম এই ইকুয়েশনে তুমি বসিয়ে দেবে। বসিয়ে দিলে কি হচ্ছে দেখো, গামা প্লাস তার পাওয়ার নিউ প্লাস, গামা মাইনাস তার পাওয়ার নিউ মাইনাস টু দি পাওয়ার 1 বাই নিউ। এখানে হচ্ছে সি প্লাস তার পাওয়ার নিউ প্লাস, সি মাইনাস তার পাওয়ার নিউ মাইনাস তার পাওয়ার 1 বাই নিউ ডিভাইডেড বাই সি জিরো হচ্ছে এটা। তাহলে কি হলো দেখো, এই যে প্রথমের পার্টটা সেটাকে বলছি গামা প্লাস মাইনাস,
যেটা হচ্ছে মিন আয়নিক অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট, এই দুদিকে কম্পেয়ার করেই পাচ্ছ। গামা প্লাস মাইনাসটা হচ্ছে গামা প্লাস তার পাওয়ার নিউ প্লাস, গামা মাইনাস তার পাওয়ার নিউ মাইনাস, এটা হচ্ছে তোমার এই যে পার্টটা, এটা হচ্ছে মিন আয়নিক অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট। আর এই যে পার্টটা, এই যে সি প্লাস টু দি পাওয়ার নিউ প্লাস, এটা সি মাইনাস টু দি পাওয়ার নিউ মাইনাস তার পাওয়ার 1/নিউ, সেটা হচ্ছে মিন আয়নিক মোলারিটি। এটা দুদিকে কম্পেয়ার করে তুমি দেখো মিন আয়নিক অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট পেয়ে গেলে, মিন আয়নিক মোলারিটি পেয়ে গেলে। তাহলে দেখো, তাহলে আমরা যেটা করলাম এখন পর্যন্ত সেটা হচ্ছে যে তোমার মিন আয়নিক অ্যাক্টিভিটি, মিন আয়নিক অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট আর মিন আয়নিক মোলারিটি, এই টার্মগুলোকে আমি ইন্ট্রোডিউস করলাম ফ্রম দ্য কনসেপ্ট অফ কেমিক্যাল পোটেনশিয়াল। ঠিক আছে, কোনো অসুবিধা নেই তো? ঠিক আছে, চলো এবার। আচ্ছা, এবারে দেখো, তাহলে নেক্সট যে জিনিসটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে তাহলে আমি ডেভিয়েশন ফ্রম আইডিয়ালিটিটা কি করে মেজার করছি। দেখো, একটা নন আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে কেমিক্যাল পোটেনশিয়ালটা তুমি লিখছো মিউ আই ইকুয়াল টু মিউ আই জিরো প্লাস RTln AI। এবারে এই RTln এআইটার জায়গায় গামা ইন্টু সিআই বাই সি জিরো লিখলে সেটা হয়ে গেল কত? সেটা হয়ে গেল তোমার মিউ আই জিরো প্লাস RTln সিআই বাই সি জিরো প্লাস RTln গামা আই। এটা হলো। এবারে দেখো এখানে যে ফর আইডিয়াল সলিউশন এই অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্টটাকে 1 ধরতে হয়, তখন RTln গামা আইটা অটোমেটিক্যালি 0 হয়ে যাবে, তখন আইডিয়াল সলিউশনের জন্য মিউ আই আইডিয়াল হয়ে যাবে মিউ আই জিরো প্লাস RTln সিআই বাই সি জিরো। এটা তাহলে এই যে মিউ আই জিরো প্লাস RTln সিআই বাই সি জিরো, এই যে পার্টটা এইটা বেসিক্যালি আইডিয়াল সলিউশনের জন্য কেমিক্যাল পোটেনশিয়ালের এক্সপ্রেশন। তা তুমি যদি এবারে বসিয়ে দাও, তাহলে নন আইডিয়াল সলিউশনে কেমিক্যাল পোটেনশিয়াল এক্সপ্রেশন হচ্ছে আইডিয়াল সলিউশনে কেমিক্যাল পোটেনশিয়াল এক্সপ্রেশন প্লাস RTln গামা আই। তাহলে এই যে RTln গামা আই, এটা মিউ আই নন আইডিয়াল মাইনাস মিউ আই আইডিয়াল, দিস ইজ দ্য মেজার অফ ডেভিয়েশন ফ্রম আইডিয়ালিটি। এটা ঠিক একই রকম ভাবে যখন ফিউগাসিটি নিয়ে কথাবার্তা বলা হয়েছিল, একই রকম ভাবে করা হয়েছিল। RTln গামা আই যেটা হচ্ছে নন আইডিয়াল সলিউশনে কেমিক্যাল পোটেনশিয়াল মাইনাস আইডিয়াল সলিউশনে কেমিক্যাল পোটেনশিয়াল, দিস ইজ দ্য মেজার অফ ডেভিয়েশন ফ্রম আইডিয়ালিটি। তাহলে বুঝতে পারলে যে এই অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্টের মধ্যে বেসিক্যালি মেজার অফ ডেভিয়েশন ফ্রম আইডেন্টিটিতে আছে, এবং সেটা কেমন করে এলো, এটা পরিষ্কার। ঠিক আছে, আচ্ছা, এবারে দেখো, ধরো আমি এটাকে মাপতে চাইছি, এই যে মেজার অফ ডেভিয়েশন ফ্রম আইডেন্টিটিকে মাপতে চাইছি, তার জন্য আমাকে কি করতে হবে না, মেজার দ্য পার্শিয়াল মোলার গিবস এনার্জি মিউ আই অফ দ্য ith কম্পোনেন্ট হোয়েন দ্য সলিউশন ইজ নন আইডিয়াল। তাহলে এই যে মিউ আই নন আইডিয়ালটাকে মাপতে হবে, মানে এখানে দেখো এই ডেভিয়েশন ফ্রম আইডেন্টিটিকে মাপতে গেলে chemical potential of the ith component in non-ideal solution, chemical potential of the ith component in ideal solution, এই দুটো মাপতে হবে, করে ডিফারেন্স করতে হবে। তাহলে আমাকে মেজার দ্য পার্শিয়াল মোলার গিবস এনার্জি of the ith component when the solution is non-ideal, measure the partial molar Gibbs energy of the ith component when the solution is extremely dilute. এক্সট্রিমলি ডাইলিউট হলে তুমি সেটাকে মোরালেস আইডিয়াল ভাবতে পারো। এবার এই দুটো ডিফারেন্স করলে, ডিফারেন্স করে তুমি বেসিক্যালি উই ক্যান মেজার দ্য অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট। এটা মানে এখানে RTln গামা আইটা বের করে ফেলতে পারবে, সেখান থেকে অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্টটাকে বের করতে পারবে। আচ্ছা, এবার প্রবলেমটা হচ্ছে, বাট ইন এ স্ট্রং ইলেকট্রোলাইটিক সলিউশন লাইক সোডিয়াম ক্লোরাইড উই ক্যানট অ্যাড Na প্লাস অ্যান্ড Cl মাইনাস সেপারেটলি। তুমি যখন ক্যাটায়ন, এখানে তো তুমি বেসিক্যালি একটা নর্মালি মিউ আই করে ফেলেছো, এবারে যদি কোন একটা আয়নের জন্য বের করতে হয়, মানে আইগেট সোডিয়াম ক্লোরাইড যখন অ্যাকোয়াস সলিউশনে দিচ্ছ, এখানে তো Na প্লাস এবং Cl মাইনাস থাকছে। তাহলে Na প্লাসের জন্য যদি আমি তোমার ধরো অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্টটা বের করতে চাই, বা Cl মাইনাসের জন্য অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট বের করতে চাই, তাহলে আমি তো আলাদা করে শুধু Na প্লাস বা আলাদা করে Cl মাইনাস দিতে পারবো না। তাহলে শুধু Na প্লাসের তোমার অ্যাক্টিভিটি বা অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট এক্সপেরিমেন্টালি মেজার করতে পারবে না, বা শুধু Cl মাইনাসের অ্যাক্টিভিটি বা অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট তুমি এক্সপেরিমেন্টালি মেজার করতে পারবে না। তাহলে কি করতে হবে, যে উই ক্যানট মেজার অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট অর অ্যাক্টিভিটি অফ ক্যাটায়ন এন্ড অ্যানায়ন সেপারেটলি। তাহলে উপায়টা কি? উপায়টা হচ্ছে যে উই হ্যাভ টু অ্যাড দ্য ইলেকট্রোলাইট অ্যাজ এ হোল। আমি সোডিয়াম ক্লোরাইডটা অ্যাজ এ হোল অ্যাড করব, তারপরে উইল গেট অ্যান অ্যাভারেজ এফেক্ট অফ ক্যাটায়ন অ্যানায়ন টুগেদার। আমি একটা ক্যাটায়ন অ্যানায়নের একটা অ্যাভারেজ এফেক্ট পাবো। মানে আমি জাস্ট শুধু Na প্লাস দিলে সলিউশনটা কিভাবে ডেভিয়েটেড ফ্রম আইডিয়ালিটি
বা শুধু সিএল মাইনাস দিলে সলিউশনটা কতটা কি ডেভিয়েটেড হয় ফ্রম আইডিয়াল সেটা দেখার কোনো স্কোপই নেই, কারণ শুধু এনে পাবে শুধু সিএল মাইনাস তুমি দিতে পারবে না। তার বদলে এটা দিতে পারবে যে ইলেকট্রোলাইটটাকে অ্যাজ এ হোল তুমি দিলে, তাহলে অ্যাজ এ হোল যখন দিলে তুমি অ্যাজ এ হোল একটা এফেক্ট তুমি পাবে। ঠিক আছে, তাহলে দিস লিডস টু ইন্ট্রোডাকশন অফ মিন আয়নিক অ্যাক্টিভিটি অ্যান্ড মিন আয়নিক অ্যাক্টিভিটি কোফিসিয়েন্ট। তাহলে কেন লোকে মিন আয়নিক অ্যাক্টিভিটি এবং মিন আয়নিক অ্যাক্টিভিটি কোফিসিয়েন্ট ডিফাইন করছে এখন তুমি বুঝতে পারলে। আমরা এর আগে শুধু অ্যাক্টিভিটি বা শুধু অ্যাক্টিভিটি কোফিসিয়েন্ট বলতাম, কিন্তু এখন মিন অ্যাক্টিভিটি বা মিন মিন আয়নিক অ্যাক্টিভিটি বা মিন আয়নিক অ্যাক্টিভিটি কোফিসিয়েন্ট তোমাকে ইন্ট্রোডিউস করতে হবে। আচ্ছা, সেইটার জন্য আমি প্রথমে একটা জিনিস একটুখানি ইন্ট্রোডিউস করে দিই, তারপর ওটায় আসছি। দেখো, ফর এ স্ট্রং ইলেকট্রোলাইট ডেভিয়েশন ফ্রম আইডেন্টিটি কেন আসছে না? ডিউ টু আয়ন আয়ন ইন্টারাকশন। আচ্ছা, সেই আয়ন আয়ন ইন্টারাকশন এনার্জিটা কি হবে না, এই দুটো চার্জ ধরো Q1 Q2, তাদের মধ্যে কুলম্বিক ফোর্সটা হচ্ছে Q1 Q2 বাই 4 পাই এপসাইলন আর স্কয়ার, যেখানে Q1 Q2 হচ্ছে ক্যাটায়ন অ্যানায়নের চার্জ, আরটাকে তাদের সেপারেশন, আর এপসাইলনটাকে বলে অ্যাবসলিউট পারমিটিভিটি অফ দ্য মিডিয়াম। সেটাকে তুমি অ্যাবসলিউট পারমিটিভিটি অফ দ্য ভ্যাকুয়াম তাকে রিলেটিভ পারমিটিভিটি দিয়ে গুণ করে তুমি করতে পারো। রিলেটিভ পারমিটিভিটি বেসিক্যালি ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের সঙ্গে সমান। আর অ্যাবসলিউট পারমিটিভিটি অফ দ্য ভ্যাকুয়াম তার সেটা কনস্ট্যান্ট, তার ভ্যালু হচ্ছে 8.85487 ইন্টু 10⁻12 কুলম স্কয়ার নিউটন নির্ভর মিটার টু দি পাওয়ার মাইনাস। এবারে ইন্টারাকশন এনার্জিটা কি হবে? সেটা মাইনাস Q1 Q2 বাই 4 পাই এপসাইলন আর হয়ে যাবে। এবার নেগেটিভ হলে অ্যাট্রাকশন, আর ইন্টারাকশন যে পজিটিভ হলো সেটা হচ্ছে রিপালশন। আর এবারে ইন্টারাকশন এনার্জিটা পরিষ্কার দেখো ইনক্রিজ করছে উইথ ইনক্রিজ ইন চার্জেস অফ দ্য আয়ন অ্যান্ড উইথ কনসেন্ট্রেশন অফ দ্য সলিউশন। মানে ব্যাপারটা কিরকম, যে চার্জ যত বাড়বে আর সেপারেশন যত কমবে, ইন্টারাকশন এনার্জি তো তত বাড়বে। এবার চার্জ বাড়বে মানে ক্যাটায়ন অ্যানায়নের চার্জ বাড়ছে, এবং সেপারেশনটা কখন কমবে? যখন কনসেন্ট্রেশনটা বেশি হবে। সেখানে লেখা হয়েছে যে ইন্টারাকশন এনার্জি ইনক্রিজেস উইথ দ্য ইনক্রিজ ইন চার্জেস অফ দ্য ক্যাটায়ন আয়ন্স অ্যান্ড উইথ দ্য কনসেন্ট্রেশন অফ দ্য সলিউশন। তাহলে তোমার এই আয়ন ইন্টারাকশন যত স্ট্রঙ্গার হবে তত বেশি ডেভিয়েশন ফ্রম আইডিয়ালিটি হয়ে যাবে। তার মানে দেখো, যত কনসেন্ট্রেটেড সলিউশন হবে, যত হচ্ছে আয়নগুলোর চার্জ বেশি হবে, তত সে ডেভিয়েটেড হয়ে যাবে ফ্রম আইডিয়ালিটি। আচ্ছা, এবারে আমাকে যেটা দেখতে হবে যে সলিউশনে ওরকম তো ওই একটা দুটো আয়নস নেই, হিউজ নাম্বার অফ আয়নস আছে। তাহলে হিউজ নাম্বার অফ আয়নস যদি থাকে, তাহলে তাদের একটা ওভারঅল এফেক্ট দেখতে হবে। এই ওভারঅল এফেক্টটা যেটা বেসিক্যালি রেসপন্সিবল ফর ডেভিয়েশন ফ্রম আইডিয়ালিটি, সেইটাকে একটা নতুন মেজারেবল কোয়ান্টিটি দিয়ে এক্সপ্রেস করা হচ্ছে, যাকে বলা হচ্ছে আয়নিক স্ট্রেন্থ। দ্য ডেভিয়েশন ফ্রম আইডিয়ালিটি দ্যাট অ্যারাইজেস অ্যাজ এ রেজাল্ট অফ আয়ন ইন্টারাকশন ক্যান বি কোয়ান্টিটিভলি এক্সপ্রেসড বাই এ মেজারেবল কোয়ান্টিটি called the ionic strength of the solution, which is defined as ionic strength of the solution টা তুমি লিখবে হাফ সামেশন ওভার আই সিআই জেড আই স্কোয়ার। এই রকম করে তুমি জাস্ট আয়নিক স্ট্রেন্থটাকে ডিফাইন করলে। আইটা হচ্ছে হাফ সামেশন ওভার আই সিআই জেড আই স্কোয়ার, যেখানে সিআইটা হচ্ছে আইয়ের থ্রিসিসের আইয়ের যে আয়ন তার কনসেন্ট্রেশন, আর জেড আইটা হচ্ছে তোমার চার্জটা। তাহলে জেড আই হচ্ছে চার্জ অফ দ্য আইয়ের আয়ন, তার নিউমেরিক্যাল ভ্যালুটাকে নেব, সিআইটা হচ্ছে কনসেন্ট্রেশন অফ দ্য আইয়ের আয়ন। এখানে আয়নিক স্ট্রেন্থের একটা ইউনিট আমি ঠিক করছি, সেখানে কনসেন্ট্রেশনের যা ইউনিট হবে, আয়নিক স্ট্রেন্থের ইউনিট হচ্ছে এক্স্যাক্টলি আমি সেটা নেব। যদি কনসেন্ট্রেশন নর্মালিটি হয়, আয়নিক স্ট্রেন্থের ইউনিট নর্মালিটিতে হবে। কনসেন্ট্রেশন যে মোল পার লিটার হয়, আয়নিক স্ট্রেন্থের ইউনিট হচ্ছে মোল পার লিটার হবে। কিছু কিছু বইয়ে যেটা করে, আয়নিক স্ট্রেন্থটাকে ইউনিটলেস করে দেয় এই সিআই বাই সি0 দিয়ে ভাগ করে, সেরকম ভাবে ডিফাইন করা যায়, কিন্তু আমরা আয়নিক স্ট্রেন্থের একটা ইউনিট আছে সেই মতো করে পুরোটাকে ডিফাইন করে যাব। তুমি যদি বাজারে বইগুলোকে দেখো, তাহলে বইগুলো দুটো ভাগে ভাগ। কিছু কিছু ক্ষেত্রে আয়নিক স্ট্রেন্থের ইউনিট ধরা হয়, আমি যেরকম ভাবে ডিফাইন করেছি। কিছু কিছু ক্ষেত্রে আয়নিক স্ট্রেন্থের ইউনিট ধরা হয় না। এবারে এসএসসিতে সেই কোশ্চেনটা পড়েছিল, হ্যাঁ, যে আয়নিক স্ট্রেন্থের ইউনিট আছে কি নাই। সেখানে তোমার কিছু বইয়ে আয়নিক স্ট্রেন্থের ইউনিট উল্লেখ করেছে, কিছু স্ট্রেন্থের বইয়ে আয়নিক ইউনিট উল্লেখ করে। আমরা এখানে আয়নিক স্ট্রেন্থের ইউনিট এখানে ধরেই পুরো জিনিসটাকে করছি। আয়নিক স্ট্রেন্থটাকে ইউনিট দিয়ে যদি পড়তে হয়, সিআই কে তোমাকে সি0 দিয়ে ভাগ করতে হবে, যেখানে সি0 হচ্ছে স্ট্যান্ডার্ড কনসেন্ট্রেশন। তাহলে দেখো, তাহলে আমি যেটা দেখতে পাচ্ছি যে কনসেন্ট্রেশন যদি বাড়ে, তাহলে সার্টেনলি হচ্ছে কনসেন্ট্রেশন এবং আয়নের চার্জ যত বাড়বে, সার্টেনলি তত বেশি ডেভিয়েটেড হয়ে যাবে ফ্রম আইডিয়ালিটি। সেটা কোয়ালিটেটিভলি বুঝেছি। এবারে কোয়ান্টিটেটিভলি ওটাকে একটা মেজারেবল কোয়ান্টিটি দিয়ে আমি এক্সপ্রেস করবো, সেটা হচ্ছে আয়নিক স্ট্রেন্থ। পরিষ্কার দেখতে পাচ্ছ, আয়নগুলোর চার্জ যত বেশি হবে, আয়নগুলো মানে সলিউশনের কনসেন্ট্রেশন যত বেশি হবে, তত হচ্ছে তোমার আয়নিক স্ট্রেন্থটা হবে। আচ্ছা, ইফ এন বি দ্য ইউনিট অফ কনসেন্ট্রেশন, দেন ইউনিট অফ আয়নিক স্ট্রেন্থ হচ্ছে তোমার এন হয়ে যাবে। এবারে এখান থেকে একটা নিউমেরিক্যাল প্রবলেম তোমাকে বাড়িতে করতে দিকে, তুমি সেটা করবে।
find the ionic strength of the resulting solution containing 50 ml 0.1 normal aqueous solution of sodium chloride, 25 ml 0.1 normal aqueous solution of potassium nitrate and 25 ml 0.1 normal aqueous solution of urea. এইটা তোমাকে প্রবলেম হিসেবে দিলাম, বাড়িতে করবে, না করতে পারলে পরের দিন বলবে, আমরা প্রথমে এই প্রবলেমটাকে করে দিয়ে নেক্সট ক্লাসে আমরা ঢুকবো। আচ্ছা চলো, তাহলে এবারে দেখো একটা ইলেকট্রোলাইটিক সলিউশনের ক্ষেত্রে গামা প্লাস মাইনাস অ্যাজ ওয়েল অ্যাজ আরটিএল এন্ড গামা প্লাস মাইনাস ইটস এ মেজার অফ ডেভিয়েশন ফ্রম আইডিয়ালিটি। আবার আয়নিক স্ট্রেংথ সেটাও একটা মেজার অফ ডেভিয়েশন ফ্রম আইডিয়ালিটি। তার মানে আরটিএল এর গামা প্লাস মাইনাস বা গামা প্লাস মাইনাসের সাথে আয়নিক স্ট্রেংথের নিশ্চয়ই কোনো একটা সম্পর্ক থাকবে, এবং সেই সম্পর্কটা যা দিয়ে ঠিক করা হচ্ছে সেটাই হচ্ছে ডি-বাই-হুকের লিমিটিং ল। ডি-বাই-হুকের লিমিটিং ল এর ডেরিভেশন তোমাদের করতে হবে না। ডি-বাই-হুকের লিমিটিং লটা কি বলছে না, লগ 10 বেস গামা প্লাস মাইনাস ইকুয়াল টু মাইনাস এ জেড প্লাস জেড মাইনাস রুট ওভার অফ আই। এটা তাহলে এখানে দেখো এই গামা প্লাস মাইনাসটা হচ্ছে মিন আয়নিক অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট, আইটা হচ্ছে আয়নিক স্ট্রেংথ অফ দ্য সলিউশন, জেড প্লাস জেড মাইনাস এটা চার্জেস অফ দ্য ক্যাটায়ন এন্ড অ্যানায়ন রেসপেক্টিভলি, আর এটাকে বলা হচ্ছে ডি-বাই-হুকেল লিমিটিং ল কনস্ট্যান্ট। দিস ইজ দ্য ডি-বাই-হুকেল লিমিটিং ল কনস্ট্যান্ট। এবার এখানে দেখো এই লগটা ইউনিটলেস, জেড প্লাস জেড মাইনাস ইউনিটলেস, তার মানে এর ইউনিটটা হবে 1/√অফ আই এর ইউনিট। যদি আয়নিক স্ট্রেংথটাকে তুমি নর্মালিটিতে এক্সপ্রেস করো তাহলে এর ইউনিটটা হবে নর্মালিটি টু দি পাওয়ার -1/2। আচ্ছা এবারে ডি-বাই-হুকেল, আচ্ছা প্রথমে বলি যে এই ডি-বাই-হুকেল লিমিটিং ল তার একটা এক্সপ্রেশন আছে, এটা ই স্কয়ার কাপ্পা বাই 8 পাই এপসাইলন 0 এপসাইলন আর কেবি ইনটু টি। এইটা ডেরিভেশনটা করতে হবে না, ডি-বাই-হুকেল অনসাইকার থিওরি থেকে পাওয়া যায়, যেখানে প্রত্যেকটা টার্মের মানে শুধু বলে দিই। এখানে ইটা হচ্ছে ইলেকট্রনিক চার্জ, কেবিটা হচ্ছে বোলম্যান কনস্ট্যান্ট, টিটা হচ্ছে টেম্পারেচার ইন কেলভিন। এপসাইলন 0 এপসাইলন আর এর মানে তুমি বলেছো, এপসাইলন 0 হচ্ছে অ্যাবসলিউট পারমিটিভিটি অফ দ্য ভ্যাকুয়াম, এপসাইলন আর হচ্ছে রিলেটিভ পারমিটিভিটি অফ দ্য মিডিয়াম। এখানে কাপ্পাটা যেটা এলো, কাপ্পাটাকে বলা রেসিপ্রোকাল অফ দ্য ডি-বাই স্ক্রিনিং লেন্থ। আচ্ছা ডি-বাই স্ক্রিনিং লেন্থটা কি, ধরো একটা সেন্ট্রাল আয়ন আছে, তাকে কেন্দ্র করে একটা আয়নিক অ্যাটমসফিয়ার তৈরি হচ্ছে, তাহলে সেন্ট্রাল আয়ন থেকে কত দূরে গেলে এই আয়নিক অ্যাটমসফিয়ার এফেক্টটা চলে গিয়ে ওটা বাল্কের মতো হয়ে যাবে, সেই ডিস্টেন্সটাকে বলা হবে হচ্ছে তোমার ডি-বাই স্ক্রিনিং লেন্থ, তার রেসিপ্রোকালটা হচ্ছে তোমার বেসিক্যালি কাপ্পা। এইটা আচ্ছা এবারে অ্যাকোয়াস সলিউশনের ক্ষেত্রে তুমি যদি সব ডেটাগুলোকে বসাও তাহলে 25 ডিগ্রি সেন্টিগ্রেডে এই ডি-বাই-হুকের লিমিটিং ল কনস্ট্যান্টের ভ্যালু হয় 0.509 ইন্টু n টু দি পাওয়ার -1/2, মানে একটা ইউনিটটা জাস্ট বসানো হয়েছে। তাহলে দেখো তুমি ডি-বাই-হুকের লিমিটিং ল এটা তুমি উল্লেখ করে তার প্রত্যেকটা টার্মের মানে তুমি বললে। আচ্ছা এবারে কেন এটাকে লিমিটিং ল বলা হচ্ছে, কারণ এই লটা ভ্যালিড হচ্ছে যখন সলিউশনটা সাফিসিয়েন্টলি ডাইলিউট। যদি কনসেন্ট্রেট সলিউশন হয় তাহলে কিন্তু এই লটার ভ্যালিড হবে না। আচ্ছা এবারে এই ইকুয়েশন থেকে যদি তুমি লগ 10 বেস গামা প্লাস মাইনাস বা রুটাই প্লট করা একটা স্ট্রেট লাইন হবে পাসিং টু দ্য অরিজিন, যার স্লোপটা হচ্ছে নেগেটিভ। আচ্ছা এবারে স্লোপটা কত হবে না, স্লোপটা যেটা হবে সেটা হচ্ছে মাইনাসে জেড প্লাস জেড মাইনাস, এটা হচ্ছে তোমার স্লোপ হবে। ধরো তুমি একটা 1:1 ইলেকট্রোলাইট নিয়েছো, যেখানে জেড প্লাসটা 1 জেড মাইনাসটা 1 যদি তুমি নাও, ধরো সোডিয়াম ক্লোরাইড টাইপের কাউকে নিয়েছো, তাহলে তার স্লোপটা হবে এখানে বসালে -a হবে। তাহলে জেড প্লাস 2 আর জেড প্লাস 2 জেড মাইনাস 1 অথবা জেড প্লাস 1 জেড মাইনাস 2 যদি হতো, যেমন ধরো ক্যালসিয়াম ক্লোরাইড সোডিয়াম সালফেট ইত্যাদি যদি নাও, তার স্লোপটা হয়ে যাবে -2a। যদি অ্যালুমিনিয়াম ক্লোরাইড নাও, ধরো অ্যালুমিনিয়াম ক্লোরাইড নিলে তুমি, অ্যালুমিনিয়াম ক্লোরাইড নিলে তার জেড প্লাসটা হচ্ছে তোমার 3 হয় আর জেড মাইনাসটা তোমার 1 হয়। তাহলে এক্ষেত্রে যদি তুমি স্লোপটাকে ক্যালকুলেট করো তাহলে কি হবে, এখানে বসালে -3 হবে অ্যান্ড সো অন। এটা তাহলে লগ 10 বেস গামা প্লাস মাইনাস বা রুটাই প্লট করলে একটা স্ট্রেট লাইন হবে পাসিং টু দ্য অরিজিন, যার স্লোপটা হচ্ছে মাইনাসে জেড প্লাস জেড মাইনাস। এটা তাহলে দেখো, তাহলে কি বললাম আমি, যে ডেভিয়েশন ফ্রম আইডেন্টিটিতে ধরার দুটো রাস্তা, একটা হচ্ছে আরটিএল এর গামা প্লাস মাইনাস দিয়ে, আর একটা আয়নিক স্ট্রেন্থ দিয়ে। সেই আয়নিক স্ট্রেন্থের সাথে তাহলে মিন আয়নিক অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্টের নিশ্চয়ই কোনো সম্পর্ক থাকবে, সেই সম্পর্কটাই হচ্ছে ডি-বাই-হুকের লিমিটিং ল, যেখানে প্রত্যেকটা টার্মের মানে বলা হলো। আর কেন এর নাম লিমিটিং ল, কারণ এটা ভ্যালিড হচ্ছে যদি সলিউশনটা সাফিসিয়েন্টলি ডাইলিউট হয়। আচ্ছা এবারে যদি সলিউশনটা সাফিসিয়েন্ট ডাইলিউট না হয় তাহলে এক্সপেরিমেন্টালি ছবিটা দেখতে হয় এরকম, লগ 10 বেস গামা প্লাস মাইনাসটা হচ্ছে প্রথমে নেমে গিয়ে তারপর বাড়তে থাকে। যখন নামছে দেখো ডি-বাই-হুকের লিমিটিং ল এর মতো করে নামছে, কিন্তু যখন কনসেন্ট্রেশন বেশি হচ্ছে তখন সেটা নেমে গিয়ে আবার বেড়ে গেছে। তার মানে পরিষ্কার বুঝতে পারছো ডি-বাই-হুকের লিমিটিং ল তখন আর ভ্যালিড থাকছে না। তখন প্রথমেই যেটা করে, যদি সলিউশনটা একটু বেশি কনসেন্ট্রেটেড হয় তখন লোকে এক্সটেন্ডেড ডি-বাই-হুকেল থিওরি করে,
যেখানে এক্সটেন্ডেড ডিভাইজিক্যাল থিওরি অনুযায়ী লগ 10 বেস গামা প্লাস মাইনাস হচ্ছে মাইনাস এ জেড প্লাস জেড মাইনাস রুট আই ডিভাইডেড বাই হচ্ছে 1 প্লাস বি এ ইন্টু রুট ওভার অফ আই, যেখানে দেখো এ আর বি হচ্ছে কনস্ট্যান্ট, এটাকে বলা হচ্ছে এফেক্টিভ রেডিয়াস অফ দ্য আয়ন, মানে সলভেটেড আয়নের রেডিয়াস হচ্ছে এ, এইটা, যেখানে বি এর একটা ভ্যালু আছে 0.3281, এর ভ্যালু 0.509 বলেছি, বি এর ভ্যালু 0.3281। তো এইটা হচ্ছে এক্সটেন্ডেড ডিভাইজিক্যাল লিমিটিং ল। আর তারপরে যদি তোমার কনসেন্ট্রেশনটা যথেষ্ট বেশি হয়ে যায় তখন তুমি দেখতে পাচ্ছ এটা নেমে গিয়ে আবার বাড়ছে। এই যে বেড়ে যাওয়ার জন্য তোমাকে আর একটা টার্ম থাকতে হচ্ছে, সেখানে হচ্ছে একটা সি ইন্টু রুট ওভার অফ আই, আর একটা টার্ম থাকছে যেটা হচ্ছে ডিভাইজিক্যাল অনসাইকার থিওরি থেকে তুমি দেখতে পাচ্ছ। তাহলে দেখো এই যে এক্সটেন্ডেড ডিভাইজিক্যাল থিওরি বা ডিভাইজিক্যাল অনসাইকার থিওরি, সেইটা তোমাদের সিলেবাসে নেই, মূলত যেটা আছে সেটা হচ্ছে ডিভাইজিক্যাল লিমিটিং ল। ডিভাইজিক্যাল লিমিটিং ল বেসিক্যালি মিন আয়নিক অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্টের সঙ্গে আয়নিক স্ট্রেন্থের সম্পর্ক দিচ্ছে। ঠিক আছে, এটা কেন লিমিটিং ল তার নামটা তুমি বুঝতে পারছো যে এটা শুধুমাত্র ডাইলিউট সলিউশনের ক্ষেত্রেই ভ্যালিড। লগ 10 বেস গামা প্লাস মাইনাস বা রুটাই প্লট করলে তার করসপন্ডিং একটা স্ট্রেট লাইন বা পাসিং থ্রু তার অরিজিন, তার স্লোপটা কি হবে সেটা তুমি পেয়ে গেলে। আর এখানে এই যে টার্মগুলো ব্যবহার করেছে, সেখানে এ হচ্ছে ডিভাইজিক্যাল লিমিটিং ল কনস্ট্যান্ট, তার অ্যাকচুয়ালি এক্সপ্রেশনটা কি হয়, তার ভ্যালুটা কি, সেসব নিয়ে কথাবার্তা বলা হয়। তাহলে দেখো, তাহলে পরের লটে আমি যে কথাগুলো বললাম, এই যে ডেভিয়েশন ফ্রম আইডেন্টিটি, সেটা হচ্ছে আরটিএলএন গামা প্লাস মাইনাস থেকে বুঝতে পারছো। তারপরে হচ্ছে আয়নিক স্ট্রেংথ আমি ডিফাইন করলাম, আয়নিক স্ট্রেংথের সঙ্গে তোমার মিন আয়নিক অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্টের সম্পর্ক নিয়ে চলে এলে ডিভাইজিক্যাল লিমিটিং ল থেকে। এবার ডিভাইজিক্যাল লিমিটিং লটা হাই কনসেন্ট্রেশনে ভ্যালিড থাকছে না, সেখানে এক্সটেন্ডেড ডিভাইজিক্যাল থিওরি এবং ডিভাইজিক্যাল অনসাইকার থিওরি তোমার লাগবে। এইটা, তাহলে দেখো এই পুরো জিনিসটা বুঝতে পেরেছো? কোনো অসুবিধা আছে? এইটাই তো এইটাই তো সমস্যা, মানে সমস্যাটাতে এসএসসিতে এই কোশ্চেনটা এবছর পড়েছিল, সেটা চ্যালেঞ্জ হয়েছিল। হ্যাঁ, করে ওই জন্যই দুটো অপশন কি আলটিমেটলি কারেক্ট ধরতে হবে। মানে মানে মোস্ট অফ দ্য পপুলার যে বই, তাতে কিন্তু আইনিক স্ট্রেংথের ইউনিট করা হয়েছে, ঠিক আছে, মোস্ট পপুলার বইয়ে। হ্যাঁ, কিন্তু আবার তুমি যদি অ্যাটকিনসের বই দেখো, অ্যাটকিনসে দেখবে আইনিক স্ট্রেংথে কোনো ইউনিট দেওয়া হচ্ছে না। হ্যাঁ, মানে পুরো জিনিসটাই হচ্ছে কনসিস্টেন্ট আর কি, মানে তুমি ওইখানে যেমন করে ইউনিটটাকে ধরবে, তার মতো করে বাকি পার্টগুলোকে সেই মতো করে ঠিক করতে হবে। যেমন ধরো এখানে আমি বলছি যে এই ইকুয়েশনে এই যে লগ 10 বেস গামা প্লাস মাইনাস মাইনাস এ জেড প্লাস জেড মাইনাস রুট আই, এখানে আয়নিক স্ট্রেংথের ইউনিট ধরলে তবে তো এর ইউনিট থাকবে, তাই তো? এবার তুমি দেখবে যে মোস্ট অফ দ্য বইয়ে কিন্তু এর একটা ইউনিট ধরা হচ্ছে, এটা 0.509 ইন্টু নর্মালিটি টু দি পাওয়ার মাইনাস হাফ, এই ইউনিটটা তোমার ধরা হচ্ছে। এবারে যদি তুমি বলো যে আয়নিক স্ট্রেংথে কোনো ইউনিট ধরবে না, তাহলে একেও ইউনিট ধরা চলবে না, এসব সমস্যাগুলো থাকবে আর কি। ঠিক আছে, ওই জন্য এটা ধরো তুমি মানে 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 এমসিকিউতে যদি অপশন হিসেবে দেয়, সেটাকে আবার তোমাকে চ্যালেঞ্জের মধ্যেই ফেলতে হবে। মানে এসএসসিতে এবার এটা পড়েছে বললাম, হ্যাঁ, সেটা কিন্তু মানে প্রচুর লোকই চ্যালেঞ্জ করেছে এটা। আমি তোমাকে মানে ওই কোন বইয়ে কি লেখা আছে, মানে অ্যাটকিনসে কি বলা আছে, গ্লাসস্টোনে কি বলা আছে, ক্যাস্টারনে কি বলা হয়েছে, মানে তখন ওই আমার সব প্রচুর ছাত্ররা যারা এসএসসিতে দিয়েছিল, তাদের এই কেউ এটা টিক দিয়েছে, কেউ ওটা টিক দিয়েছে, তখন ওটা চ্যালেঞ্জ করার জন্য কিছু রেফারেন্সেস চেয়েছিল, আমি রেফারেন্সগুলো ওদের দিয়েছিলাম আর কি। এটা এটা তোমার কিছু করার নেই, যদি পরীক্ষায় পড়ে তোমার ওই আমি আমি বলবো যে ওটা ইউনিট লিখেই তুমি দাও। হ্যাঁ, এ করে এবারে যদি কখনো ইউনিটলেস হিসেবে দেখা দেখা অপশানে ধরো এই যে তোমার ইউনিট মিলে গেল আর কি দেশে, তাহলে তুমি সেই ইউনিটটা দাগ দিয়ে দিলে। কোথাও হয়তো দেখা গেল যে ওই ইউনিটটা নেই কিন্তু ইউনিটলেস আছে, তখন সেটা দাগ দেবে। কিন্তু যদি একটা কোশ্চেনে দুটো অপশনই থাকে, তখন তুমি কোনটা করবে? তখন হচ্ছে তোমাকে কিছু করার নেই, একটা করতে হবে। এবারে জ্যাম বা ইত্যাদি সব পরীক্ষাতেই কি হচ্ছে, এটা চ্যালেঞ্জ করার স্কোপ থাকছে। তুমি যেটা করেছো তার পক্ষে তোমার 3-4টে রেফারেন্স আমি তোমাকে জোগাড় করে দেবো, সেই রেফারেন্স তুমি করবে। তখন যেটা করবে, ওটা চ্যালেঞ্জের মুখে পড়লে আইদার এই কোশ্চেনটা বাদ দিয়ে দেবে, না দেখা যাচ্ছে তোমার দুটো কোশ্চেনই অ্যান্সার নম্বর দিয়ে দেবে। ঠিক আছে? না, এমএসকিউতে হলে দুটো তো দিতে পারবে না, দুটো তো পরস্পর বিরোধী কথা হয়ে যাচ্ছে না। এমএসকিউতে যদি পড়ে না উত্তর, তুমি এমএসকিউতে হলে দুটো, এমএসকিউতে তো ওরকম নয়। এমএসকিউতে তো মানে মানে এমএসকিউতে কি এরকম থাকবে যে রাম হচ্ছে দশরথের বড় ছেলে, রাম দশরথের ছোট ছেলে, দুটোই কি টিক দেওয়া যায়? দুটো তো পরস্পর বিরোধী কথা হচ্ছে। যে আইনিক স্ট্রেংথের ইউনিট আছে কি নেই, আছে আবার নেই, দুটোতেই টিক দেওয়া যাবে না। আইদার আছে বলে তুমি ফিক্সড হয়ে যাও, অথবা নেই বলে তুমি ফিক্সড হয়ে যাও।
আমি বলবো তুমি আছে বলে ফিক্সড হয়ে যাও। যদি কখনো এমসিকিউতে এরকম থাকে যে আছে সে অপশনটা নেই, এই অপশনটাই আছে। তখনই শুধুমাত্র মানে আছে মানে যেটা হওয়ার কথা আরকি সেই অপশনটা নেই, অন্যটা অপশনে আছে তখন তুমি শুধুমাত্র সেটা ভাবতে পারো। ঠিক আছে? বুঝেছেন? তাহলে দেখো তাহলে আজকে আমরা এই পর্যন্তই। তাহলে ক্লাসটা খুব রিচ ক্লাস। হ্যাঁ? আমি একটু তাড়াহুড়ো আছে বলে আমি আজকে এটা মানে আ তাড়াতাড়ি করে দিলাম। আচ্ছা তোমাদের যাদের এই অনলাইন আসার অফলাইন আসার কথা না আজকে আর অফলাইনটা আসতে হবে না। ঠিক আছে? মানে এই তো তোমাদের এমনি বাড়ি থেকে বেরিয়ে তাড়াহুড়োও হবে। আজকে অফলাইনটা আসতে হবে না। আমি তোমাদের ক্লাসটা বরং পরে আরেকদিনে আরেকটা ফেজ ইকুইলিব্রিয়ামটা অনলাইনে নিয়ে নেব। আমি একবারেই ৩ টের সময় ওই যাদের ফার্স্ট ইয়ারে পড়া আছে ওদের পড়াতে যাবো আর। তাহলে নেক্সট ক্লাসে আমরা যেটা করব সেটা হচ্ছে এই সলিবিলিটি, প্রোডাক্ট, তারপরে তোমার হচ্ছে সলিবিলিটি প্রোডাক্ট, এফেক্ট অফ ইনার্ট ইলেকট্রোলাইট, তারপর কমন আয়ন এফেক্ট, এইগুলোকে নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আজকে এখানে রেখে দিচ্ছি। এন্ড অফ লেকচার 1। হ্যাঁ বলো। আর একটা ক্লাস লাগবে। কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে একটা ক্লাসও লাগবে না। মানে তোমার ০.৫ ঘন্টা ৪০ মিনিটের মতো জিনিস বাকি আছে। হ্যাঁ? ঠিক আছে? তো ভয়ের কিছু নেই। কেমিক্যাল ইকুইলিব্রিয়াম একদমই তোমার শুধু এই তো মানে জি ভার্সেস যাই প্লটটা শুধু বাকি আছে। মানে মেজর জায়গা তোমার হয়ে গেছে। তুমি সিলেবাসটা দেখবে। ওই যে গিবস ফ্রি এনার্জির সঙ্গে হচ্ছে অ্যাডভান্সমেন্ট অফ রিঅ্যাকশন তার যে প্লটটা সেই প্লটটা একটুখানি মানে ওটা পরীক্ষায় পড়ে না বেশি কিন্তু ওটা একটুখানি বুঝতে একটু ইনভলভ আরকি। হ্যাঁ? একটুখানি ইনভলভ। হ্যাঁ? শুধু সেইটুকু তোমার বাকি আছে আরকি। হ্যাঁ? ওটা তো এক্ষুনি হয়ে যাবে অসুবিধা হবে না। তাই না? স্টপ করলাম। তা ঠিক আছে। তাহলে এই পর্যন্তই। রেখে দিচ্ছি। হ্যাঁ বলো। হ্যাঁ বলো। হুম। আচ্ছা দেখছি। হুম, হুম। কটায় শুরু করলে হবে? তো কটায় শুরু করলে তুই খুশি হবি বল? আচ্ছা দেখছি। আচ্ছা দেখছি, হ্যাঁ? ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে ভাই, ঠিক আছে। ঠিক আছে, বেরিয়ে গেলাম। হুম, হুম, ঠিক আছে।